কুমিল্লায় নিয়ন্ত্রণ হারানোর পর উল্টে যাওয়া বাসে অগ্নিকাণ্ড, 2 যাত্রী ও 2 মোটরসাইকেল আরোহী নিহত। আহত 12 জনকে আনা হয়েছে ঢাকায়। প্রথম গাড়িতে গাড়ি ফেরানো, দ্বিতীয় গাড়ি ফেরাইছে। প্রাথমিকভাবে যেটা আমরা পাইছি এখন পর্যন্ত চারটা আমরা ডেড বডি পাইছি। তার মধ্যে দুজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। ভোটের জন্য মানুষের অধীর আগ্রহ থাকলেও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয়, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। নির্বাচনী পরিবেশ ভালো রয়েছে, মন্তব্য প্রেস সচিবের। হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে নিহত 1, আহত 20। এলাকা থমথমে, পুলিশ মোতায়েন। যশোরে হত্যার শিকার রানা প্রতাপ জড়িত ছিলেন চরমপন্থী রাজনীতির সাথে। রাজনৈতিক বা ধর্মীয় ইস্যু নয়, স্বার্থের দ্বন্দ্বে খুন, ধারণা পুলিশের। ব্যক্তিগত আক্রোশ, তাদের এখানে দখলদারিত্ব, তাদের এখানে ডমিনেশন, তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার বিষয় এখানে জড়িত। এখানে কোনো রকম ধর্মীয় রাজনৈতিক কোনো রকম সংঘাত এখানে জড়িত। পৌষের শেষ ভাগে কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা। উত্তর ও দক্ষিণ পশ্চিমের বিভিন্ন জেলায় শৈত্যপ্রবাহ অব্যাহত। বরাবরের তুলনায় আর কি এবার প্রচন্ড শীত পড়ছে আর কি, সাধারণ মানুষের জন্য আর কি বেশি সমস্যা হইতেছে। আমরা দিনমজুর কাজ করি, এমনকি ঘর থেকে বাইরে যে কাজকর্ম করা আমাদের খুব অসুবিধা হইতেছে। এই শীতের সময় কাজ করতে গেলে হয়তো অনেক সময় হাতে পায়ে বাত উঠিয়ে যায়। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ছুটির দিনেও মহাসড়কে মৃত্যুর মিছিল। কুমিল্লার দাউদকান্দিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে 4 জনের। যাত্রীদের সাথে চালকের তর্ক চলাকালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। এসবে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মোটরসাইকেল আরোহী 2 জনের। আগুন ধরে যায় বাসটিতে, দগ্ধ হয়ে মারা যান 2 যাত্রী। আহত 12 জনকে ঢাকায় আনা হয়েছে। সাপ্তাহিক ছুটির দিনে কেউ ফিরছিলেন বাড়ি, কেউ বা বের হয়েছিলেন ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। কে জানতো এ যাত্রার রূপ নেবে বিভীষিকায়। ঢাকা থেকে যাত্রী নিয়ে ফেনীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে সিডিএম পরিবহনের একটি বাস। কিছু দূর যেতেই স্ট্যান্ড ছাড়াই যাত্রী উঠায় বাসটি। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকায় যাত্রীদের মধ্যে দেখা দেয় ক্ষোভ। তর্কাতর্কি হয়েছে কি, এই জায়গায় খারাইছিল এক জায়গায়, ঠিক আছে, তো খারাইছে, তো স্টুডেন্টরা ছিল কিছু পরীক্ষা দিবে, তারা পরীক্ষা দিব মতন এরা রাগারাগি করতেছে, ভাই গাড়ি এত নাই যে এক জায়গায় দাঁড়া করে রাখছেন, তো আমাকে দেরি হয়ে যাইতেছে। ঠিক আছে, আমি তর্কাতর্কি করার পরে হ্যাঁ গাড়িটা অনেক স্পিডে টান দিছে। টান দেওয়ার পরে 2টা বাউলি মারছে। 2টা বাউলি মারার পরে গাড়ি মনে করেন 3 বাউলির মারতে গাড়ি খুললি, অনেক গতি উঠাইছিল, অনেক গতি উঠাইছিল। এ সময় যাত্রীদের সাথে তর্কে জড়ায় বাসের সুপারভাইজার। এক পর্যায়ে চালকও জড়িয়ে পড়েন তর্কে। বিলম্ব কভার করতে এক পর্যায়ে দ্রুতগতিতে বাস চালায় চালক। কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বানে এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে উল্টে যায় বাসটি। নিচে চাপা পড়ে একটি মোটরসাইকেল। গাড়ির ড্রাইভার হেল্পার সব বলছে যে এরকম ঝামেলা গাড়ির যেতে লাগায় এক সব মিলে চালাম। পরে তো গাড়ির যাত্রী ছিল অনেক, এরা তো অনেক ঘেপে গেছে যে আমরা এই গাড়িতে যাবো না, মেজামু। পরে তো গাড়ি টান দিয়ে আয়া পড়ছে। চারটা আমরা ডেড বডি পাইছি। তার মধ্যে দুজন শিশু, একজন মহিলা এবং একজন পুরুষ। তাই একজনকে আমরা যে মোটরসাইকেলের যাত্রী হিসেবে আমরা মনে করছি, কারণ ওই মোটরসাইকেল চাপা পড়ে ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী। উল্টে যাওয়ার পর বাসটিতে আগুন ধরে যায়। এতে দগ্ধ হয়ে প্রাণ হারান 2 শিশু ও 1 নারী যাত্রী। আহত 26 জনকে উদ্ধার করে নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এদের মধ্যে গুরুতর আহত 9 এবং দগ্ধ 3 জনকে ঢাকায় রেফার করা হয়। 26 জনের মতো রোগী আসছে, এর মধ্যে 14 জনকে আমরা প্রাইমারি চিকিৎসা দিয়ে দিয়েছি, তারা বাড়িতে চিকিৎসা নিতে। আর 12 জন ছিল যাদেরকে আমরা রেফার করেছি গুরুতর আহত। তাদের মধ্যে অনেকে ঢাকা মেডিকেল কলেজ অথবা কুমিল্লা মেডিকেল কলেজে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো জব্দ করা হয়েছে।
ঘটনাস্থলে পৌঁছায় এবং যাত্রীদেরকে উদ্ধার করে আমাদের এখানে মাত্র 4 জনের মৃতদেহ আমাদের এখানে আছে, তার ভিতরে একজন শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল ব্যাহত হয়। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। দেশের মানুষ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে, কিন্তু আইন শৃঙ্খলার যে পরিস্থিতি তাতে সন্তুষ্ট হওয়া যাচ্ছে না। আর এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, যেই হারে রাজনৈতিক নেতাদের হত্যা করা হচ্ছে, বিশেষভাবে বিএনপি নেতাকর্মীদের, তা শঙ্কার বিষয়। এ বিষয়ে বিএনপি তীব্র নিন্দা ও ক্ষোভ জানালেও সরকারের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ সময় যোগসু নির্বাচনের ফলাফল ইস্যুতে প্রশ্ন করা হলে বিএনপি মহাসচিব বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন কোনোদিনই জাতীয় নির্বাচনে প্রভাব ফেলেনি, আগামী জাতীয় সংসদ নির্বাচনেও কোনো প্রভাব ফেলবে না। দেশের মানুষ তো অপেক্ষা করছে নির্বাচনের জন্য, কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা দাঁড়িয়েছে সেটাতে আমি আপনার খুব সন্তুষ্ট হতে পারছি না। কারণ যে হারে রাজনৈতিক নেতৃবৃন্দকে খুন করা হচ্ছে, বিশেষ করে আমাদের দলের কয়েকজন নেতাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, আমরা এটা তীব্র নিন্দা জানিয়েছি, ক্ষোভ জানিয়েছি, কিন্তু সরকারের তরফ থেকে সেই ধরনের যে একটা ইফেক্টিভ ব্যবস্থা সেটা কিন্তু গ্রহণ করা হয় না। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সরকার সব ধরনের ব্যবস্থাই নিয়েছে, এমনটাই বলেছেন প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে ময়মনসিংহ নগরীর শিববাড়ি মন্দির পরিদর্শন করেন তিনি। এ সময় প্রেস সচিব বলেন, দৃশ্যমান এমন কিছুই এখনো ঘটেনি যাতে বলা যাবে লেভেল প্লেইং ফিল্ড নেই। সব জায়গায় এখন ভোটের আমেজ দেখা যাচ্ছে, নির্বাচনী পরিবেশও ভালো রয়েছে। এখন পর্যন্ত ছোট বড় সব দলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড সমান আছে। এর আগে নগরীর ঘাট এলাকায় গত বছর হামলা ভাঙচুর হওয়া মাজার পরিদর্শন করেন প্রেস সচিব। দৃশ্যমান কোনো এমন কিছু দেখছি না যে জন্য কেউ বলতে পারবেন যে দেশে লেভেল প্লেইং ফিল্ড নেই। আমরা মনে করছি পুরোপুরি লেভেল প্লেইং ফিল্ড আছে, এবং এটা সমস্ত ছোট পার্টির জন্য যেরকম, বড় পার্টিগুলোর জন্য সেরকম। আসন্ন ত্রয়োদশ নির্বাচন শুধু 5 বছরের জন্য নয়, 50 বছরের জন্য ভাগ্য নির্ধারণী নির্বাচন। আর এই মন্তব্য করলেন জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সকালে দিনাজপুর বড় মাঠে ভোটার গাড়ির কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। জানান, প্রতিটি নির্বাচন দলীয় সরকার করলেও অন্তর্বর্তী সরকারের কোনো দল নেই, সবাই যেন নিরাপদে ভোট দিতে পারে, এজন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া যারা সংস্কার চায় তারা গণভোটে হ্যাঁ এবং বাকিদের না ভোট দিয়ে শাসন ব্যবস্থায় ভূমিকা রাখার কথা বলেন তিনি। এ সময় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব, বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই যে একটা যে নির্বাচন হচ্ছে, এটা কিন্তু আমাদের আগামী 50 বছরের ভাগ্য নির্ধারণ করবে। এটা কিন্তু একটা 5 বছরের নির্বাচনের জন্য না। এইদিকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের আদেশের বিরুদ্ধে আপিলের সময় শেষ হয়েছে আজ। বিকেল 5টা পর্যন্ত ছিল এই আপিলের সময়। শেষ দিন সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিলের জন্য ইসিতে উপস্থিত হন আবেদনকারীরা। একসাথে 10টি বুথে চলে এই কাজ, আর শেষ হয় বিকেল 5টায়। এখন পর্যন্ত নির্বাচন কমিশনে 530টি আবেদন জমা পড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই স্বতন্ত্র প্রার্থীরা আপিল করেছেন, কারণ 1% সমর্থন পূরণ করতে পারেননি। তাছাড়া স্বাক্ষরেও মিলেছে গড়মিল। তাছাড়া ঋণ খেলাপিদের প্রার্থিতাও বাতিল করা হয়েছে। অসম্পূর্ণ মনোনয়নপত্রের কারণেও বাতিল হয়েছে প্রার্থীরা। সেই সব ঠিকঠাক করার জন্য আবেদনকারীদের সুযোগ দেওয়া হয়েছিল। শনিবার থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে আপিল নিষ্পত্তি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ করা হবে 21 জানুয়ারি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 জানুয়ারি থেকে। আজকে আমি আপিল করেছি ইসিতে। আমি চাইবো যে আমার কাগজপত্রগুলো যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে যেন আমাকে আমার মনোনয়নপত্রটি ফিরিয়ে দেওয়া হয়। 1%-এর 134 ভোট কম হওয়ার কারণে আমাদের অসাবধানতাবশত সেটা আমরা আবার দিলাম। আশা করি ইনশাল্লাহ আমরা রায় প্রত্যাশী এবং রায় পেয়ে যাব। কংগ্রেসের পর আমরা প্রেসিডেন্ট, সেক্রেটারির ছবি সহ তাদের স্বাক্ষর নির্বাচন কমিশনারে জমা দেই, কিন্তু নির্বাচন কমিশনার সার্ভারে না দেওয়ার কারণে এই আমাদের প্রার্থিতা অবৈধ ঘোষণা করছে।
জাতীয় পার্টির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি রংপুর 3 আসনে এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে বিএনপি ও জামায়াত। উন্নয়ন ব্যর্থতা ও রাজনৈতিক বাস্তবতা কাজে লাগিয়ে এই আসনটি নিজেদের ঘরে তুলতে চায় তারা। অন্যদিকে নিজেদের আধিপত্য ধরে রাখতে মরিয়া জাতীয় পার্টি। এর বাইরে তৃতীয় লিঙ্গের প্রার্থী সহ আরও 5 জন আছেন ভোটার মাঠে। রংপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন, ক্যান্ট বোর্ড এবং সিটি কর্পোরেশনের 24টি ওয়ার্ড নিয়ে গঠিত রংপুর 3 আসন 1986 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটি উপনির্বাচন সহ সবকটি জাতীয় নির্বাচনে আসনটি নিজেদের করে নেয় জাতীয় পার্টি। এই দীর্ঘ সময়ের একচ্ছত্র আধিপত্য এবার চ্যালেঞ্জের মুখে। জাতীয় পার্টির দুর্গে হানা দিতে দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি ও জামায়াত। বিএনপি প্রার্থী শামসুজ্জামান সামু তারেক রহমানের 31 দফার সঙ্গে যুক্ত করেছেন সমৃদ্ধ রংপুর এজেন্ডা। তার দাবি জাতীয় পার্টির উন্নয়ন ব্যর্থতা ও সময়ের পরিবর্তন এবার ভোটারদের সিদ্ধান্ত বদলাবে। আর জামায়াত প্রার্থী মাহবুবুর রহমান বেলালের দাবি 3 দলের শাসনে বিরক্ত মানুষ এবার বিকল্প খুঁজে নেবে। জুলুম নির্যাতন, গণহত্যা, ভোটের নামে তামাশা, দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়া, মানুষ চূড়ান্ত হবে তাদের প্রতি হতাশ। এজন্যই হতাশা থেকেই তারা নতুন নেতৃত্ব চান। বিগত সময়ের এই জাতীয় পার্টির কর্মকাণ্ডে এখন ক্ষিপ্ত এবং তারা মনে করছে যে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের ভোটে সরকার গঠন করবে। তবে আসনটি নিজেদের খাসতালুক হিসেবে দাবি করে জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যান ও প্রার্থী জিএম কাদের বলছেন, সবসময় জনগণের পাশে ছিল জাতীয় পার্টি, এবারও রংপুরবাসী তাদেরই পাশে থাকবে। আসনটিতে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে চান ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল। অনেক ধরনের হুমকির মাঝখানেও জাতীয় পার্টি সত্য কথা বলা বন্ধ করেনি। কাজে সত্য কণ্ঠস্বর আমরা থাকব, জনগণ আমাদের সেই মূল্যায়ন করবে, এটাই আমাদের বিশ্বাস। রাজপথে সংগ্রাম লড়াই করেছে, জনগণের কথা বলেছে, মানুষের অধিকারগুলোর কথা বলেছে, এজন্যই মানুষ আমাদের প্রতি আস্থাশীল। এবারও ভোটের মাঠে আছেন তৃতীয় লিঙ্গের প্রার্থী আনোয়ারা ইসলাম রানী। 2024 সালের নির্বাচনে জিএম কাদেরের পরেই ছিলেন তিনি। এছাড়া আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের নূর আমিন সিদ্দিকী ও বাসদের আব্দুল কুদ্দুস। জনগণ চাচ্ছে যে আলেম ওলামাদের হাতে আমরা তাদের রাষ্ট্র ব্যবস্থা দিয়ে আমরা নিরাপদে থাকতে চাই। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তাও নেই। এগুলো সার্বিক বিবেচনা করে আমি মানুষ হিসেবে কীরকম এগুলো বিবেচনা করে মানুষ আমাকে ভোট দিবে বলে আমি বিশ্বাস করি। আসনটিতে ভোটার সংখ্যা 5,08,224 জন। মনোনয়ন জমা দিয়েছিলেন 10 জন। তবে যাচাই বাছাইয়ে বাতিল হয়েছেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান ও বাসদ মার্ক্সবাদীর আনোয়ার হোসেন বাবলু। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিএনপি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় গেলেও সকল রাজনৈতিক দলকে নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে। নাটোরে এমনটা বলেছেন দলের নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। সকালে জেলা বিএনপি কার্যালয়ে গণ অধিকার পরিষদ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। বলেন, বিএনপি জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে সবাইকে নিয়েই পথ চলবেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতন আন্দোলনে গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের অবদানের কথাও তুলে ধরেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। 250-এর উপরও সিট যদি বিএনপিকে দেশের জনগণ নির্বাচিত করে, তারপরও তারেক রহমান বলেছে সকল রাজনৈতিক দল যাদের সংখ্যা যত কমই থাকুক না কেন, যোগ্য, অভিজ্ঞ, জ্ঞানী, তাদেরকে সঙ্গে নিয়ে উনি রাষ্ট্র পরিচালনা করবেন। হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধে জেরে 2 ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। সকালে উপজেলার ফরিদপুর গ্রামে এই ঘটনা। স্থানীয়রা জানায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে আলাল মিয়া মেম্বার ও মুখলেস মিয়া মেম্বারের সমর্থকদের মধ্যে। এরই জের ধরে আজ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এ সময় গুরুতর আহত হন হিরাজ মিয়া নামে এক ব্যক্তি। সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আর পুলিশ জানায়, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। আর এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে। এলাকায় পুলিশও মোতায়েন করা হয়েছে।
জয়পুরহাটের পাঁচবিবিতে যুবদল কর্মী ইয়ানুল হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, আটকও হয়নি কেউ। বৃহস্পতিবার রাত 11টা নাগাদ সালাইপুর ঢাকারপাড়া এলাকায় ইয়ানুল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। পুলিশ জানায়, বন্ধু আলামিনকে নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি। ঢাকারপাড়া এলাকায় পৌঁছালে তাদের পথরোধ করে কয়েকজন। পরে একটি আলুর খেতে নিয়ে ইয়ানুল ও আলামিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ইয়ানুলের, আহত হন আলামিন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। স্বজনরা জানায়, গত 14 ডিসেম্বর ওয়াচ মাহফিলের টাকা জমা রাখাকে কেন্দ্র করে যুবদল কর্মী ইয়ানুলের সাথে দামপাড়া গ্রামের স্বেচ্ছাসেবক লীগের সদস্য মইনুল ইসলাম ও তার লোকজনের মারামারি হয়। এই নিয়ে থানায় মামলাও হয়। সেই ঘটনার জের ধরেই এই হত্যাকাণ্ড, অভিযোগ স্বজনদের। বস্তুবার মতন তো আমার রক্তর বল নাইবা, বস্তুবার মতন তো আমার জনগণ নাইবা। আমি একলাই আমি কিচ্ছু করতে চাই না, আল্লাহ যেন ওর বিচার করে। বিচারটাই জানা প্রশাসন বা বিচারক জানা করে দেয়, বা এটাই আমার কাছে আমার একটা দাবি। নারায়ণগঞ্জের আড়াইহাজারের চরাঞ্চল গালা পাহাড়িয়ায় অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ 5 জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সন্দেহভাজন বাড়িঘর চিহ্নিত করে ভোর থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হয়। এ সময় পুলিশের খোয়া যাওয়া একটি পিস্তল, ম্যাগাজিন, 10 রাউন্ড গুলি, 8টি ককটেল, নগদ 10 লাখ টাকা সহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। গ্রেফতার করা হয় স্বপন, পারভেজ, মতিন, জাকির ও রিঙ্কু নামের 5 জনকেও। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণের পর ক্ষতিগ্রস্ত বসতঘর থেকে হাত বোমা তৈরির বিভিন্ন উপকরণ জব্দ করেছে পুলিশ। সকালে উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারীকান্দি গ্রামে অভিযান পরিচালনা করে পুলিশের বোম ডিসপোজাল ইউনিট। জানায়, জব্দকৃত উপকরণ দিয়ে শতাধিক ককটেল তৈরি করা সম্ভব। এর আগে গতকাল বৃহস্পতিবার বসতঘরটিতে ককটেল বিস্ফোরণে 2 জন নিহত হন। এ সময় আহত হয় 1 জন। ঘটনার পর থেকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে আর আটক করা হয়েছে 2 জনকে। যশোরের মনিরামপুর উপজেলার কপালিয়া বাজারে খুন হওয়া রানা প্রতাপ বৈরাগী একসময় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী দলের সদস্য ছিলেন। সেই প্রভাব খাটিয়ে এলাকায় বৃহৎ আকারে গড়ে ওঠা মাছের ব্যবসা নিয়ন্ত্রণ করতেন তিনি। এছাড়া অভয়নগরে এক আওয়ামী লীগ নেতা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামিও ছিলেন রানা। এছাড়াও তার বিরুদ্ধে একটি ধর্ষণ ও একটি বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে। গত কয়েক বছর আগে স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলেন রানা। তবে গত 5 জানুয়ারি নিজ ব্যবসা প্রতিষ্ঠানের পাশের একটি গলিতে হত্যার শিকার হন তিনি। পুলিশের ধারণা, বিরোধী চরমপন্থী সংগঠনের সদস্যরাই এই হত্যার সাথে জড়িত। যশোর থেকে ঘুরে এসে আরো জানাচ্ছেন আমার সহকর্মী শেখ আল এহসান। ক্যামেরা ছিলেন আরেক সহকর্মী আমির সোহেল। যশোরের কেশবপুর উপজেলার আড়ুয়া গ্রামের বাসিন্দা ছিলেন রানা প্রতাপ বৈরাগী। বাবা অবসরপ্রাপ্ত শিক্ষক তুষারকান্তি বৈরাগী। একমাত্র ছেলেকে হারিয়ে বাড়ি জুড়ে এখন শুধুই নিস্তব্ধতা। গত সোমবার সন্ধ্যায় মনিরামপুরের কপালিয়া বাজারে নিজের বরফকল থেকে বেরিয়ে প্রায় 200 গজ দূরে এক বান্ধবীর পার্লারে যান রানা। পরবর্তীতে সেখান থেকে বের হতেই তাকে ঘিরে ধরে 2 জন। আরেকজন লাল কালো রঙের পালসার মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়েছিলেন সড়কের মুখে। হত্যাকাণ্ডের পর দ্রুত পালিয়ে যান তারা। প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলটির চালক ছিলেন হেলমেট পরিহিত। পেছনের 2 জনের গায়ে ছিল কালো হুডি আর মুখে মাস্ক। টাপ খালো, পরে আমরা কাজের ডিউটি শেষ হয়ে যাচ্ছে, গোসল টোসল দিলাম। গোসল দিয়ে বলতেছে কাপড় টাপড় পরে বলতেছে আমি চলে আসছি। দাদা দেখলাম হাঁটতে একটু গলির মধ্যে গেল। গোসল দিয়ে বলতেছে কাপড় টাপড় পরে বলতেছে আমি চলে আসছি। দাদা দেখলাম হাঁটতে একটু গলির মধ্যে গেল। আমার মতো আমি সাইকেল চালাই, ওই যে চাচা যাচ্ছে ওইরকম চাচার মতো চলে যাচ্ছে। গুলি হলেই আমরা বেরোই আমরা তাদের পাইনি, তার মানে অনুমানে আসে কি যাওয়ার সময় গুলি করেছে। হত্যাকাণ্ডের পর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন রানার বাবা। ছেলেকে হারিয়ে শোকে কাতর মা। জানান, সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিতি ছিল রানার। ব্যবসায়িক সূত্রে বাড়ির পাশের কাটাখালী মাছ বাজারে 1 বছর আগেও ছিলেন সভাপতি। এলাকার সব ধর্মের মানুষের সাথেই ছিল সুসম্পর্ক। হত্যার প্রকৃত কারণ উন্মোচনের পাশাপাশি জড়িতদের আইনের আওতায় নিয়ে সর্বোচ্চ শাস্তির দাবি তাদের। আমরা চাই এর সঠিক বিচার। এখন চাই যা কে মারেছে সেই সত্যটা আমাদের একটু জানতি। আমার এ কষ্ট আমি কারে জানাবো? বাবা হয়ে ছেলেকে দাফন করতে হলো,
এর বেশি আর কষ্ট দুনিয়ায় কিছু থাকতে পারে না। তো ছেলের আমি বন্ধু বলে ডাকি, সাদা কাপড় গলায় পরিচয় দিয়ে রাখতেন। ব্যক্তিগত জীবনে রানার দুইজন স্ত্রী। প্রথম স্ত্রী সীমা মজুমদারের সাথে বিয়ে হয় প্রায় 10 বছর আগে। সেই ঘরে 9 বছরের একটি ছেলে সন্তান তাদের। আর পিঙ্কি মল্লিকের সাথে বৈবাহিক সম্পর্কে জড়ান প্রায় 4 মাস আগে। এই স্ত্রীও সন্তান সম্ভাবা। হত্যাকাণ্ডের কিছুদিন আগে দুই স্ত্রীকেই রানা জানিয়েছিলেন কোনো একটি বিষয় নিয়ে সমস্যায় ছিলেন তিনি। যেদিনকে আসবে সেদিনকে আমার এটা বলে আসছে যে আমার একটু চাপ চলতেছে হালকা, তা আমরা একটু বাইরে চলে যাবানি। বুঝাচ্ছে যে আমার দেখো চাপ চলতেছে, আমি আসতে পারতেছি না, তুমি একটু ধৈর্য ধরে থাকো, আমি বুঝতেছি তোমার এই সময় তোমার পাশে থাকতে হয়, কিন্তু আমি কি করব, আমি কিছুদিন পরে তোমার কাছে আসবানি। রানা হত্যা মামলাটি মনিরামপুর থানা থেকে ডিবিতে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় জড়িত কেউ এখনো গ্রেপ্তার হয়নি। পুলিশ সুপার জানান, হত্যা, ধর্ষণ সহ 3টি মামলার আসামি ছিলেন রানা প্রতাপ। হত্যাকাণ্ডে রাজনৈতিক কিংবা ধর্মীয় কোনো ইস্যু সম্পৃক্ত নয় বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। এটি একান্তই চরমপন্থী নেতাদের, তাদের ব্যক্তিগত আক্রোশ, তাদের এখানে দখলদারিত্ব, তাদের এখানে ডমিনেশন, তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার বিষয় এখানে জড়িত। এখানে কোনো রকম ধর্মীয় রাজনৈতিক কোনো রকম সংঘাত এখানে জড়িত নেই। রানা প্রতাপ বৈরাগী তিনি এই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা থাকাকালীন সময় শিমুল ভূঁইয়া, দীপঙ্করদের সাথেই একসঙ্গেই এই সমস্ত পার্টিগুলোতে রাজনীতি করতেন। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানতে চাই এলাকাবাসীও। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা। 2026 শিক্ষাবর্ষ শুরু হলেও এখনো সরকারি বিনামূল্যের নতুন পাঠ্য বই হাতে পায়নি অনেক শিক্ষার্থী। প্রতিদিন স্কুল মাদ্রাসায় গিয়েও খালি হাতে ফিরছেন তারা। এতে হতাশ শিক্ষার্থী, অভিভাবকরা। যদিও আগামী 15 জানুয়ারির মধ্যে সারা দেশের সব বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়া হবে বলছেন সংশ্লিষ্টরা। নতুন বছরের প্রথম দিন মানেই বই উৎসব, কিন্তু 2026 শিক্ষাবর্ষে সেই উৎসবে দেখা দিয়েছে কিছুটা ছন্দপতন। নতুন বইয়ের গন্ধ ও আনন্দ থেকে বঞ্চিত বিপুল সংখ্যক শিক্ষার্থী। চাঁদপুরের বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় প্রতিদিনই বই নিতে এসে হতাশ হয়ে বাড়ি ফিরছেন শিক্ষার্থীরা। জেলার ইবতেদায়ী মাধ্যমিক ষষ্ঠ থেকে নবম শ্রেণী, দাখিল, ভোকেশনাল ও ইংরেজি ভার্সন মিলিয়ে বই প্রয়োজন 31,91,000। এ পর্যন্ত বরাদ্দ এসেছে 15,37,000 বই। ফলে 47% বই পেয়েছেন শিক্ষার্থীরা। বাকি 53% শিক্ষার্থী পায়নি নতুন বই। আমরা 2টা বই পাইছি, সবগুলো বই পেলে আমাদের অনেক ভালো হতো। আশা করি আমাদের দ্রুততম সময়ের মধ্যে আমাদের বইগুলো দেওয়া হবে, যাতে আমরা আমাদের পড়ালেখা আবার শুরু করতে পারি। বিশেষ করে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন অষ্টম শ্রেণী ও ইংরেজি ভার্সনের ছাত্রছাত্রীরা। এতে হতাশ শুধু শিক্ষার্থীরাই নয়, উদ্বিগ্ন অভিভাবকরাও। শিক্ষকরা বলছে সব বিষয়ে বই হাতে না পেলেও শুরু হয়েছে শ্রেণী কার্যক্রম। অষ্টম শ্রেণীর আমরা বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দিতে পারি না, শিক্ষার্থীগণ এতে একটু মনক্ষুণ্ণর মতো। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীর মোটামুটি সব বই চলে এসেছে, আমরা বইগুলো বিতরণ কমপ্লিট করেছি। আমরা 3টা বই পেয়েছি, আসলে আমাদের আরো 10টা বই পাওয়ার কথা ছিল। আমরা আমাদের 6টি বই পেয়েছি এবং আমাদের আরো 4টে বই বাকি আছে। জেলা শিক্ষা অফিসার বলছে বই না থাকলেও পাঠদানের সমস্যা দেখছেন না তারা। প্রয়োজনে অনলাইন থেকে ডাউনলোড করে পাঠদানের পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষকদের। অনলাইন ভার্সনটা ডাউনলোড করে মানে প্রত্যেক শিক্ষকের হাতে দেওয়ার নির্দেশনা আছে এবং শ্রেণী কার্যক্রম যেন কোনোভাবে ব্যাহত না হয়। সংশ্লিষ্টদের দাবি, এবছর টেন্ডার প্রক্রিয়া সহ বিভিন্ন কারণে বেশিরভাগ প্রেস মালিক সময় মতো পাঠ্য বই ছাপায়নি। তবে আগামী 15 জানুয়ারির মধ্যেই শতভাগ বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া সম্ভব বলে জানিয়েছে এনসিটিপির বিতরণ বিভাগ। আমরা এত তাড়াতাড়ি বইটা দিতে পারলাম, কি কি হয়েছে তো জানেন, রিটেন্ডার হয়েছে না, রিটেন্ডার হয়েছে, হ্যাঁ, ফলে এগুলো আপনার সময় লাগছে এবং এই সময় কিন্তু প্রেস মালিকরা ফেব্রুয়ারি পর্যন্ত পায়, কিন্তু আমাদের লাগবে না, আমরা জানুয়ারি 15-এর ভিতরে সবাইকে ক্লোজ করে নিয়ে। এনসিটিভির আশ্বাসে কিছুটা স্বস্তি মিললেও কবে নাগাদ হাতে পাবে নতুন বই, সেই দিকেই তাকিয়ে অভিভাবক ও শিক্ষার্থীরা। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। দেশ জুড়ে শীতের দাপট, কোথাও কোথাও হাড় কাঁপানো ঠান্ডা, স্থবির হয়ে পড়েছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 6.8 ডিগ্রি সেলসিয়াস। পৌষের শেষ সপ্তাহে বেড়েছে শীতের দাপট। উত্তরে হাওয়ায় বিপর্যস্ত জনজীবন। ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা শহর, বন্দর, গ্রাম। বেলা বৃদ্ধির সাথে কোথাও কোথাও সূর্য উঁকি দিলেও উত্তাপ মিলছে না।
আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 6.8 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া নরসিংদী, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া সহ রংপুর ও রাজশাহী বিভাগের ওপর দিয়ে বইছে শৈত্যপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে জানুয়ারি মাস জুড়ে থাকবে শীতের তীব্রতা। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। পরিবার আর জীবিকার তাগিদে বাধ্য হয়েই নামছেন কাজের সন্ধানে। বরাবরের তুলনায় আর কি এবার প্রচন্ড শীতই পড়ছে আর কি, সাধারণ মানুষের জন্য আর কি বেশি সমস্যা হইতেছে। আমরা দিনমজুর কাজ করি, এমনকি ঘর থেকে বাইরে বাইরে কাজকর্ম করা আমাদের খুব অসুবিধা হইতেছে। এই শীতের কারণে, তীব্র শীতের কারণে কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ যারা কর্ম করে খায় তাদের বের হওয়া, তাদের কাজে যোগদান করা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। গরম কাপড়ের অভাবে কষ্টে দিন কাটছে দরিদ্র ও ছিন্নমূল মানুষের। সরকারি বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা অপ্রতুল। চলতি মৌসুমে ব্যাহত হচ্ছে বোরোর আবাদ। দিনের বেশিরভাগ সময়ে সূর্য না থাকায় নষ্ট হচ্ছে ধানের চারা। এতে আবাদ ও ফলন নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। এই শীতের সময় কাজ করতে গেলে হয়তো অনেক সময় হাতে পায়ে বাত উঠে যায়, অনেক সময় ঠান্ডা হয়ে যায়, আমরা কাজ করতে পারি না। এই যে মুখে দেখো না ঘা হয়ে যায়। শীত উপেক্ষা লাগাতে হচ্ছে, কারণ জমির ফলন কমে যায় যদি আমরা দেরি করে লাগাই। এদিকে শীতের সাথে পাল্লা দিয়ে বাড়ছে ঠান্ডাজনিত রোগ। শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া ও জ্বরের প্রকোপ বেড়েছে। চিকিৎসকদের পরামর্শ গরম কাপড় পরিধানের। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। চলন বিলের বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন হলুদের সমারোহ, যেন হলুদ গালিচার চোখ জুড়ানো এক দৃশ্য। একই সাথে মধু আহরণে ব্যস্ত মৌয়ালরা। ভালো ফলনের আশায় কৃষক। কৃষি কর্মকর্তারা বলছেন তেলের চাহিদা পূরণে সহায়ক হবে সরিষা। ফুলে ফুলে ডোলে ডোলে বহে কিবা মৃদুবায়। পৌষের শীতে উষ্ণতা ছড়াচ্ছে সরিষা ফুল। হলুদ সবুজের মিশেলে ছেয়ে গেছে বিস্তীর্ণ প্রান্তর। কুয়াশা মাখা দুপুরে রঙিন ফুলের মায়ায় বিমোহিত পুরো প্রকৃতি। শীতের শুষ্ক চলন বিলে স্বপ্ন বুনেছে কৃষক। মিঠে রোদ আর শিশির ভেজা পাপড়ির হিন্দোলে ভিড় জমিয়েছে মৌমাছির দল। মৌ মৌ সুবাসে মুগ্ধ পথচারী থেকে দর্শনার্থী। মেতে উঠেছে দুরন্ত শৈশব। চলন বিলের যে সৌন্দর্য, আমরা এটা দেখতে প্রায় প্রতি বছরই আসি। বিশেষ করে এই সময়টাই আসা হয়, কারণ এই সময় আসলে চারিদিকে এত বেশি এই যে সরিষাগুলো লাগানো থাকে, চারিদিকটা হলুদ হয়ে থাকে। এই ফুলগুলো দেখতে এত সুন্দর লাগছে, দেখে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে। দেশের মানুষের তেলের অভাব পূর্ণ হয়, আমারও পূর্ণ হয়। খুব সুন্দর আবাদ, মৌমাছি বসিচ্ছে ফুলে, আনন্দ লাগিচ্ছে। এ অঞ্চলে উচ্চ ফলনশীল জাতের সরিষার টরি ৭, বাড়ি ১৪, ১৮ ও বিনা ৯ চাষাবাদ হচ্ছে। বিঘা প্রতি ৫ থেকে ৬ মণ ফলন পাওয়ার আশা। বাজারে আশানুরূপ দাম পাওয়ায় আগ্রহ বাড়ছে কৃষকদের। সরিষা 7 ও সেতি সরিষার আবাদ এই মাঠে বেশি হয়। বন্যার পানি নামার পর মাত্র ৯০ দিন, ৩ মাসেই আমাদের এই আবাদটা ঘরে উঠে। ৭ মণ ৬ মণ করে সরিষা আবাদ হয়। এতে আমরা প্রতি মণ ৪,০০০ টাকা করে বিক্রি করতে পারি। ক্ষেতের পাশেই মধু আহরণের পসরা নিয়ে হাজির হয়েছেন মৌচাষিরা। মৌমাছির বিচরণে একদিকে যেমন খাঁটি মধুর যোগান বাড়বে, তেমনি ফুলের পরাগায়ন ভালো হওয়ায় ফলন বৃদ্ধি পাবে। প্রতি বছরই আসি সাতক্ষীরা থেকে চলন বিলে মধু সংগ্রহ করার জন্য। সরিষা ফুলে পরাগায়ন হয়, সরিষাও ভালো হয়, আমরা খাঁটি মধু পাই সরিষার থেকে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা বলছেন সরিষার ব্যাপক আবাদে দেশে ভোজ্য তেলের চাহিদা পূরণে সহায়ক হবে। কৃষক লাভবান হওয়ার পাশাপাশি খাঁটি মধুর যোগান বাড়ছে। সরিষাতে যদি মৌবাক্স বসানো হয় সেখানে কিন্তু 15-20% ফলন বৃদ্ধি পায়। আমাদের যে সরিষাগুলো আছে সেখানে আমরা গড় ফলন মোটামুটি বিঘা প্রতি 4 থেকে 5 মণ পর্যন্ত ফলন হয়। তো আমরা আশা করছি যে চলন বিল থেকে এবার বেশ কিছু পরিমাণ সরিষা আমরা উৎপাদন করতে পারবো। চলন বিলের সিরাজগঞ্জ অংশে 90,550 হেক্টর, পাবনায় 13,620 হেক্টর এবং নাটোরে 9,970 হেক্টর জমিতে এবছর সরিষার আবাদ হয়েছে। এ অঞ্চল থেকে এবার 487 মেট্রিক টন সরিষা ফুলের মধু আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সাবরিনা লিজা, যমুনা নিউজ।